হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ দুটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব MN3 পেপার থেকে। দেখো, প্রথম প্রশ্ন, ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সারটা বুঝে নাও। অধ্যাপক অ্যানালবল বলেছেন, সব রাজনৈতিক ব্যবস্থায় স্বার্থ গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব দেখতে পাওয়া যায়। বিশেষ করে উদারনৈতিক গণতান্ত্রিক দেশে এদের প্রভাব সব থেকে বেশি। একথা সত্য, রাজনৈতিক দল হলো একটি গুরুত্বপূর্ণ স্বার্থ গোষ্ঠী, কিন্তু তারা বাইরে অনেক স্বার্থ বলছে, কিন্তু তার বাইরে অনেক স্বার্থগোষ্ঠী আছে। অধ্যাপক মরিস জোন্স বলেছেন, কোনো স্বাধীন দেশের রাজনীতি এখন শুধু রাজনৈতিক দল দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তার বাইরে অনেক গোষ্ঠীর প্রভাব আছে। ভারত তার ব্যতিক্রম নয়। এখানে এখানে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে ভারতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা। বর্তমানে ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতার পূর্বে এই ব্যবসায়ী গোষ্ঠী গড়ে উঠতে শুরু করে। কিছু কিছু ব্যবসায়ী গোষ্ঠী জাতীয় আন্দোলনের সমর্থনে এগিয়ে আসে এবং পরে ব্যবসায়ী গোষ্ঠী তাদের সংগঠনকে শক্তিশালী করে সরকারি নীতিকে প্রভাবিত করার জন্য জোট বাঁধতে আরম্ভ করলো। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ফিকি ও অ্যাসোচেম। তারপর হচ্ছে ফিকির ভূমিকা। ফিকি, দেখো, এই যে ফিকির ভূমিকা বা ফিকি, এটা বিগত বছরে তোমরা দেখেছো। বিগত বছরের কোয়েশ্চেন পেপার দেখলে তোমরা দেখতে পাবে যে এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন হিসেবে আসে, যে ফিকি টিকা দিল, তখন এই ফিকির পোর্শনটা তোমরা লিখে দিতে পারবে। দেখো, 1927 সালে এর জন্ম। এর উদ্দেশ্য হলো দেশীয় শিল্প বাণিজ্যের উন্নতি সাধন এবং বিদেশি বাণিজ্যিক স্বার্থকে উচ্ছেদ সাধন। প্রায় 1 লক্ষ শিল্প প্রতিষ্ঠান এর সাথে যুক্ত। আয়তন, ক্ষমতা, মর্যাদা ও প্রভাবের দিক থেকে এর স্থান সর্বোচ্চ। শিল্প বাণিজ্যের ক্ষেত্রে এরা যে পরিসংখ্যান পেশ করে তা সরকার বিবেচনা করে দেখে। সরকারের অর্থনৈতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে এর প্রভাব অনেক বেশি। টাটা, বিড়লা, ডালমিয়া, গোয়েঙ্কা প্রভৃতি শিল্পপতি এই সংগঠনকে নিয়ন্ত্রণ করে। প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের দরবারে এদের যাতায়াত অবাধ, তাই এদের প্রভাব বিস্তারের সুযোগ অনেক বেশি। এই প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে প্রথমত, বহুজাতিক সংস্থাগুলি ভারতীয় শিল্প সংস্থাগুলিকে বহুজাতিক সংস্থাগুলি ভারতীয় শিল্প সংস্থাগুলিকে অধিগ্রহণ করছে। এ ব্যাপারে সরকার যেন তাদের সাহায্য না করে। দ্বিতীয়ত, বিদেশি শিল্পের কিছু শেয়ার জনসাধারণের হাতে দিতে হবে। তৃতীয়ত, ভারতীয় শিল্পকে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করার জন্য সরকারকে কী করা উচিত সে ব্যাপারে সরকারকে পরামর্শ দেবে। এখানে উল্লেখ করা প্রয়োজন ভারত সরকার দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করতে এই গোষ্ঠীর কর্ণধারদের নিয়ে পরামর্শ কমিটি গঠন করছে। এবার অ্যাসোচেম, এই অ্যাসোচেমের পার্টটাও 5 নম্বরের প্রশ্ন হিসাবে তোমাদের দিতে পারে। অ্যাসোচেম, দেখো, ভারতে ব্রিটিশ শিল্পপতিদের স্বার্থ রক্ষার জন্য এই প্রতিষ্ঠান জন্ম নেয়। তাই বিদেশি বহুজাতিক শিল্প প্রতিষ্ঠানগুলির সাথে প্রতিষ্ঠানগুলি এর সাথে যুক্ত ছিল। বর্তমানে এর শক্তি বৃদ্ধি পেয়েছে, তবে এরা জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর সমাজবাদী চিন্তাকে সহজে মেনে নিতে পারেনি। ব্যবসায়ী গোষ্ঠীর লক্ষ্য হলো নিজের স্বার্থ পূরণ করা। এর জন্য সরকারকে প্রভাবিত করতে বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে। ঠিক আছে, যে ব্যবসায়ী গোষ্ঠী কী পদ্ধতি গ্রহণ করে সরকারকে প্রভাবিত করতে, সেখানে প্রথম পয়েন্ট হচ্ছে রাজনৈতিক দলকে প্রভাবিত করে। ভারতে ব্যবসায়ী গোষ্ঠীগুলি জাতীয় স্তরে যেসব প্রাধান্য বিস্তারকারী রাজনৈতিক দল আছে তাদের আনুকূল্য পেতে চেষ্টা করে, এমনকি শক্তিশালী আঞ্চলিক দলকে প্রভাবিত করার চেষ্টা করে। এই উদ্দেশ্যে তারা নির্বাচনী তহবিলে আর্থিক সাহায্য দেয়, দলীয় প্রচারে সাহায্য করে। তারপর হচ্ছে আমলাদের প্রভাবিত করে। ভারতের মতো উন্নয়নশীল দেশে আমলাদের প্রভাব থাকে। রাজনৈতিক নেতাদের মধ্যে দক্ষতার অভাব থাকায় তারা আমলাদের ওপরে বেশিরভাগটাই নির্ভরশীল হয়। এই কারণে ব্যবসায়ী গোষ্ঠী আমলাদের প্রভাবিত করার চেষ্টা করে, এমনকি নানা ধরনের উৎকোচ দিয়ে কার্যসিদ্ধি করার চেষ্টা করে।
তারপরে কি বলা হচ্ছে দেখো, আইনসভাকে প্রভাবিত করে। ভারতে ব্যবসায়ী গোষ্ঠী নিজেদের অনুকূলে আইন তৈরি করার জন্য আইনসভার সদস্যদের বেশি করে প্রভাবিত করতে চেষ্টা করে, তবে তারা ক্ষমতাসীন দলের সদস্যদের প্রভাবিত করতে বেশি সচেষ্ট হয়। অনেক সময় তারা প্রত্যক্ষভাবে কোনো সদস্যকে নির্বাচিত হতে সাহায্য করে। এবার জনমতকে প্রভাবিত করে। ভারতের ব্যবসায়ী গোষ্ঠী নিজেদের অনুকূলে জনমত গড়ে তোলার চেষ্টা করে। তারা বহু প্রচারিত সংবাদপত্রের মালিক হয়ে সংবাদপত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করে, এর মাধ্যমে জনমত নিজের পক্ষে আনার চেষ্টা করে। এবার হচ্ছে মূল্যায়ন। মূল্যায়নে কী বলা হচ্ছে দেখো, ভারতের রাজনীতিতে স্বার্থগোষ্ঠী হিসাবে ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব অনেক বেশি। আর্থিক দিক থেকে শক্তিশালী বলে তারা সহজে প্রভাব বিস্তার করতে পারে। অধ্যাপক অ্যানালবল যথার্থই বলেছেন, আর্থিক সঙ্গতি প্রভাব বিস্তারের অন্যতম হাতিয়ার। বর্তমানে নির্বাচনী তহবিলে বিভিন্ন রাজনৈতিক দল যে আর্থিক সাহায্য দেয় তা আইনগত রূপ পেয়েছে, ফলে ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব আরও বেশি হয়েছে। এতটা তোমরা লিখে দেবে, ঠিক আছে, এবং বাকি পোর্শনটা লিখতেও পারো, নাও পারো। এবার পরের প্রশ্ন দেখো, আজকে ক্লাসের দ্বিতীয় প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। প্রশ্নটা কি আছে, 1990 সাল থেকে ভারতের দল ব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা সম্পর্কে আলোচনা করো। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার দেখো, এখানে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকাটা প্রথমে দেখো। 1990-এর দশক থেকে ভারতের দলব্যবস্থা একটি বড় রূপান্তরের মধ্যে দিয়ে গেছে। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে দলগুলির কর্মকাণ্ড এবং প্রভাবও পরিবর্তিত হয়েছে। স্বাধীনতার পর কংগ্রেস দল ভারতের রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে, কিন্তু 1990-এর দশকের পর থেকে একক দলের প্রভাব কমতে থাকে এবং কোয়ালিশন বা জোট সরকার গঠনের প্রবণতা বাড়তে থাকে। এই সময় আঞ্চলিক দলগুলির উত্থান, জাতীয় রাজনীতিতে দলগুলির ভূমিকা এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে দলগুলির অবস্থান বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এবার কি আছে, 1990-এর দশকের দল ব্যবস্থা, 1990-এর দশক পর্যন্ত দল ব্যবস্থা। স্বাধীনতার পর থেকে প্রায় 3 দশক ধরে কংগ্রেস দল ভারতের রাজনীতিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। 1977 সালে জরুরি অবস্থার পরে কংগ্রেসের প্রভাব কিছুটা কমলেও 1990-এর দশক পর্যন্ত কংগ্রেসই ছিল প্রধান রাজনৈতিক শক্তি। এই সময়ে ভারত একক দলের শাসন দেখেছে, যেখানে বিরোধী দলগুলি প্রায়ই প্রান্তিক অবস্থানে ছিল। তবে এই সময় আঞ্চলিক দলগুলি বৃদ্ধি শুরু হয়, যেমন তামিলনাড়ুতে দাবির মুন্নেত্র দেখো করগম, এটা করগমও বলতে পারো স্পেলিংটা, বা কাজাগাম বলতে পারো, অর্থাৎ ডিএমকে বলবে, ঠিক আছে। তামিলনাড়ুতে ডিএমকে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি। এবারে 1990-এর পরে পরিবর্তন। 1990-এর দশকে ভারতের রাজনৈতিক দৃশ্যপট উল্লেখযোগ্য পরিবর্তন হয়। কেন্দ্রীয় পর্যায়ে কংগ্রেসের প্রভাব কমে আসতে শুরু করে এবং ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। এর পাশাপাশি আঞ্চলিক দলগুলির প্রভাব বাড়তে থাকে, যা জাতীয় রাজনীতিতে কংগ্রেস বা বিজেপির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এই সময় ভারতীয় রাজনীতিতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। কী পরিবর্তন? 1 নম্বর হচ্ছে কোয়ালিশন বা জোট সরকার গঠন। 1990-এর দশকের আগে ভারতীয় রাজনীতির মূলত একক দলের শাসন দ্বারা পরিচালিত হতো, কিন্তু 1990-এর পর থেকে কোনো একক দল আর সহজে সরকার গঠনের ক্ষমতা অর্জন করতে পারেনি। 1996 সালে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে কোয়ালিশন সরকার আসে এবং একটি পরবর্তী কয়েক দশক ধরে ভারতের রাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন মাত্রা যোগ করে। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং ইউনাইটেড প্রোগ্রেস অ্যালায়েন্স অর্থাৎ এনডিএ ইউপিএর মতো জোটগুলি তৈরি হয়। তারপর হচ্ছে আঞ্চলিক দলগুলির বৃদ্ধি। 1990-এর দশকে আঞ্চলিক দলগুলির উত্থান ভারতীয় রাজনীতির একটি নতুন দিগন্ত উন্মোচন করে।
তামিলনাড়ু, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি রাজ্যে আঞ্চলিক দলগুলি শক্তিশালী হয়ে ওঠে এবং কেন্দ্রীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইসব দলের মূল ভিত্তি ছিল আঞ্চলিক স্বার্থ, জাতপাত এবং স্থানীয় ইস্যু। এবার হচ্ছে জাতপাত ও সম্প্রদায় ভিত্তিক রাজনীতি। 1990-এর দশক থেকে জাতপাতের রাজনীতি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। বিশেষ করে উত্তরপ্রদেশ এবং বিহারে দলগুলির জাতিগত সমীকরণকে কেন্দ্র করে রাজনীতি করতে থাকে। সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি এর মতো দলগুলি জাতিভিত্তিক ভোট ব্যাংকের ওপর নির্ভরশীল ছিল। এরা বিজেপির নেতৃত্বে ধর্মভিত্তিক রাজনীতি এবং হিন্দুত্ববাদী এজেন্ডাও শক্তিশালী হয়ে ওঠে। এবার হচ্ছে অর্থনৈতিক উদারীকরণ ও দলগুলির অবস্থান। 1991 সালে অর্থনৈতিক উদারীকরণের পর থেকে ভারতীয় রাজনৈতিক দলগুলির মধ্যে অর্থনৈতিক ইস্যুতে মতবিরোধ বাধে। কংগ্রেস এবং বিজেপি উভয় দলই উদারীকরণের পক্ষে অবস্থান নেয়, তবে বামপন্থী দলগুলি এর বিরোধিতা করে। এই অর্থনৈতিক পরিবর্তনের ফলে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির ওপর প্রভাব বিস্তার করতে শুরু করে। এবার বর্তমান পরিস্থিতিতে কি বলা হচ্ছে? প্রথম বলা হচ্ছে বিজেপির আধিপত্য। বর্তমান পরিস্থিতিতে 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি কেন্দ্রীয় শাসনে আসার পর থেকে দলটি ভারতের রাজনীতির কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। বিজেপির আক্রমণাত্মক প্রচারণা কৌশল, হিন্দুত্ববাদী নীতি এবং শক্তিশালী সংগঠনের মাধ্যমে দলটি একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। তবে আঞ্চলিক দলগুলি এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে। এবার কংগ্রেস দলের দুর্বলতা, 2 নম্বর পয়েন্ট। কংগ্রেস দল বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে, তবে দলটি এখনও অনেক রাজ্যে শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে কাজ করছে। বিশেষ করে 2023 সালে কর্ণাটক নির্বাচনে কংগ্রেসের সাফল্য ইঙ্গিত দেয় যে দলটি আবারও পুনর্জীবিত হতে পারে। তারপর হচ্ছে আঞ্চলিক দলগুলির গুরুত্ব। যদিও বিজেপি কেন্দ্রীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার করছে, তবে আঞ্চলিক দলগুলি তাদের নিজ নিজ রাজ্যে শক্তিশালী অবস্থানে রয়েছে। তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টির মতো দলগুলি নিজেদের প্রভাব ধরে রেখেছে এবং কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উপসংহার: 1990-এর দশক থেকে ভারতের দলব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। কোয়ালিশন রাজনীতির উদ্ভব, আঞ্চলিক দলগুলির উত্থান, জাতপাত ও সম্প্রদায় ভিত্তিক রাজনীতি এবং অর্থনৈতিক উদারীকরণের প্রভাব সব মিলিয়ে দলব্যবস্থার প্রকৃতি পরিবর্তিত হয়েছে। বর্তমান সময়ে বিজেপির আধিপত্য থাকলেও আঞ্চলিক দলগুলি তাদের নিজ নিজ রাজ্যে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে তাই বহুগুণ জটিল ও বহুমুখী। এই হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 2টো প্রশ্নের উত্তর।